আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি এমপি তামিম সরকার গল্পের ষষ্ঠ পর্ব। লেখনীতে কাফাতুন্নেসা কবিতা। তামিম এক লাইন টেক্সট লেখে সুভা আটকে ওঠে। সি ইউ টু নাইট মানে তামিম আসবে রাতে তার সাথে দেখা করতে। সুভা কি করবে কিছুই বুঝতে পারে না। একদিকে তামিমের ভয়, আরেকদিকে তার পরিবারের। কোথায় যাবে সে? সরকার বাড়ি। ইলেকশনের প্রচারণা শেষ। তানভীর সরকার বেশ ফুরফুরে মেজাজ নিয়ে ছোট্ট বড় সকল নেতাদের নিয়ে সবেমাত্র খেতে বসেছিল সরকার বাড়ির বিশাল ডাইনিংয়ে। আর খাবার পরিবেশ করছেন সরকার বাড়ির কর্ত্রী আয়েশা সরকার। নরম স্বভাবের আয়েশা সরকার, ছেলে বলতে অজ্ঞান। ছেলের সম্পর্কে কেউ বিন্দু পরিমাণ একটু কটু কথা বললেও তার চোখে বিষ হয়ে যায় সে। ইলেকশনের প্রায় প্রতি রাতেই আয়েশা সরকার নিজের হাতে রান্না করে নেতাদের খাওয়ান। এখন এটি একটি পরম্পরায় পরিণত হয়ে যায়। গিন্নি, আপনার ছেলে কি ফিরেছে? আয়েশা সরকার মুচকি হেসে বললেন, কর্তা, আপনার ছেলে কি এখনো আপনার ছেলে কি কখনো আপনার আগে ফিরেছে? তানভীর সরকার একটি দীর্ঘশ্বাস ছেড়ে খাওয়াতে মনোযোগী হন। তামিম যে কখন ফিরবে এটা একমাত্র তামিমই জানে। শত চেষ্টা করেও তামিমকে ঘরে আটকে রাখতে পারে না তারা। খাওয়া দাওয়ার মাঝে তামিমের জিপ আসার শব্দ ভেসে আসে। তানভীর সরকার সদর দরজার বাইরে তাকিয়ে থাকেন। ছেলে যেহেতু এসেছে তাহলে একসাথেই খাবেন বলে, কিন্তু তামিমকে দেখে তার চিন্তার অবনতি ঘটে। সরকার বাড়ির মূল ফটক হতে তামিম সরকার আসছে। এক হাতে একটি মানুষের কাটা মাথা, আরেক হাতে চিরসেনা সেই গোল্ডেন চাপাতি যা রক্তে রঞ্জিত, আর চোখে কালো চশমা যাতে একটু রক্তে ছিটে ফোঁটা লেগে আছে। তা নিয়ে তামিম সরকার বাড়িতে প্রবেশ করে। তামিমের এমন ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্রই নেতারা খাবার থুয়ে দাঁড়িয়ে যান। যে যার মুখোমুখি হয়ে তাকায়, ভয়ে ঘাম ছুটছে যেন তাদের। তামিম সেই কাটা মাথা নিয়ে তার আব্বাজানের সামনে দাঁড়ায় আর ঘাড় ঘুরিয়ে তার মাকে দেখে। আম্মা যান, আপনি অন্দরমহলে যান, এখানে থাকলে রাতে ঘুমাতে পারবেন না। আয়েশা বেগম ছেলের কথা মতো ভেতরে চলে যান, কিন্তু তার ছলছল নয়ন বলছে অন্য কথা। তামিম তার আব্বাজানের পায়ের নিচে বসে আর কাটা মাথা রেখে দিয়ে নেতাদের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। আপনারা ব্যালট পেপারে ভোটে জিতেন, আর আমি জিতি পাওয়ারে। রাজনীতির নামে আমি চলি না, রাজনীতি আমার নামে চলে। আমার আব্বাজানের বিরুদ্ধে যে দাঁড়াবে তার দশা এমনই হবে। তানভীর সরকার তামিমের মুখ বরাবর হাঁটু পেরে বসেন আর মাথায় হাত দিয়ে বলেন, কিছু খাইছেন বাবাজান? না আব্বাজান, খাই নাই এখনো। ফ্রেশ হয়ে আসেন, আমি অপেক্ষা করছি। জি আছে, ঠিক আছে। তামিম কাটা মাথা তার আব্বাজানের পায়ে রেখেই নিজের কক্ষে চলে যায় আর লম্বা একটা শাওয়ার নেয়। তামিম যাওয়া মাত্রই কর্মচারী দিয়ে পুরো সরকার বাড়ি পরিষ্কার করে নেয় তানভীর সরকার, আর ছেলের জন্য অপেক্ষা করেন। তামিম বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে একটা সাদা পায়জামা আর পাঞ্জাবি পরে নিচে চলে আসে। তামিম আসা মাত্র ভয়ে নেতারা দাঁড়িয়ে যান। কলিজায় ভয় থাকা ভালো, কিন্তু ভয়টা যেন তামিম সরকারের নামই হয়। তামিম চেয়ার টানতে টানতে বাকি নেতাদের উদ্দেশ্যে কথাটি বলে। তামিম বসা মাত্র তানভীর সরকার তার সানগ্লাসে পানি ঢেলে দেয় আর তামিম বসা মাত্রই তানভীর সরকার তার প্লেটে পানি ঢেলে দেয় আর নিজের হাত দিয়ে ছেলেকে খাওয়াতে থাকে, আর বাকি নেতাদেরও খেতে বলেন। বাবাজান, রাতে বাসায় থাকবেন তো? তামিম পানি খেতে খেতে বলে, না আব্বাজান, আজকে একজন বিশেষ মানুষের সাথে দেখা করতে যাব, তারে না দেখলে আমার ঘুম আসে না। তানভীর বেশ আগ্রহ নিয়ে সেই বিশেষ মানুষের কথা শুনতে চায়। তা বাবাজান, সেই বিশেষ মানুষের কথা কি কিছু জানতে পারি? আব্বাজান, আগে আমি শিওর হয়ে নেই সে কতটুকু আমার বিশেষ মানুষ, তারপর বাড়িতে তুলে আনবো নে। তামিম তার বাবার পাঞ্জাবিতে নিজের মুখ মুছে বাইরে চলে যায়। তানভীর সরকার দেশের প্রধানমন্ত্রী হলেও ছেলের কাছে একদম সাধারণ মানুষ। নিজের ছেলেকে খাওয়ানো থেকে শুরু করে নিজের পাঞ্জাবি দিয়ে মুখও মুছে দেন।
সুভা ভয় আর আতঙ্কে ঘুমাতেও পারে না। ল্যাম্প লাইট জ্বালিয়ে পড়তে থাকে। কলেজ নেই তো কি হয়েছে, বই তো আছে, আর যাই হোক পড়াশোনা তো বাদ দেওয়া যাবে না। সুভা খুব মনোযোগ সহকারে পড়ছিল। পড়তে পড়তে হঠাৎ সামনে চোখ যায় সুভার। সামনে চোখ পড়তেই কারেন্টের ঝটকা খাওয়ার মতো অবস্থা হয় সুভার। তামিম তার সামনের চেয়ারে গালে হাত দিয়ে বসে আছে। তাকে দেখা মাত্র সুভার হৃদস্পন্দন বেড়ে যায়, ভয়ে গলা শুকিয়ে আসে। কিন্তু তামিম কখন আসলো, আর কখন থেকেই বা বসে আছে? সুভার মা বাবা কেন কিছু বলল না? সব মিলিয়ে সুভা খুব ভয় পায়। তামিম চুপচাপ সুভার সামনে এসে বসে। কি পড়ছো? সুভা ধীরে ধীরে বলে, অ্যাকাউন্ট। তামিম সুভার বই নিয়ে বন্ধ করে সাইডে রাখে আর সুভার চেয়ার টেনে নিজের চেয়ারের কাছে নেয়। বইয়ের হিসাবের পাশাপাশি মনের হিসাবটাও রাখো। সুভা তামিমের কথা শুনে চোখের নিচে নামিয়ে ফেলে। তামিম হঠাৎ ঠান্ডা গলায় বলে, তুমি কি জানো আমি কাকে ভয় পাই? সুভা চোখে মুখে আতঙ্ক জমে আছে। যাকে সবাই ভয় পায় সে আবার কাকে ভয় পায়? নিজের রাগকে। আমি রেগে গেলে ভেতরে জানোয়ারটা আর থামে না। তামিম কিভাবে নিজের মুখে সুভার কানের কাছে নিয়ে আস্তে করে বলে, তোমাকে ভালোবাসি বলে এখনো মেরে ফেলিনি, কিন্তু তুমি যদি কখনো পালাতে চাও এই ভালোবাসাই তোমার মৃত্যুর কারণ হবে। তামিমের কথা শুনে সুভার চোখে পানি চলে আসে। সুভার চোখে পানি দেখে তামিম তা নিজের হাতে মুছে দেয় আর সুভার মাথায় হাত বোলাতে বোলাতে বলে, আমাকে নিজের শত্রু বানাবে তো মরবে, গ্রহণ করো আমাকে। তোমাকে আজকের রাতটা সময় দিলাম, কালকে বিকেল 5টায় আমি তোমার উত্তরের অপেক্ষা করব। সুভা শুধু মাথা নিচু করে তামিমের কথা শোনে। ভয়ে তার ভেতর থেকে কোনো কথা বের হয় না। তামিম উঠে দাঁড়ায় আর দরজার কাছে যায়, যে ঘুরে আবার আসে সুভার কাছে। এসে একটু ঝুঁকে সুভার মুখ বরাবর, তোমাকে একটা চুমু দেই? জি। তামিম সুভার গালে চুমু দেয়। উত্তরটা যে হ্যাঁ না হয় সুন্দরী, না হলে পরশুদিন বুড়িগঙ্গার ঘাটে তোমার পরিবারের লাশ ভাসবে। তামিম চলে যায় সুভার রুম থেকে আর সুভা পাথর মূর্তির মতো এখানে দাঁড়িয়ে থাকে। সে তামিমকে মন থেকে মানতে পারছে না, আবার না মেনেও যেতে পারছে না। খুব ভয় আর দোটানায় পড়ে যায় সুভা। সারা রাত দু চোখের পাতা এক করতে পারে না সে। তামিম সুভাদের বাড়ি থেকে এসে সোজা সরকার বাড়ি চলে যায় আর নিজের রুমে যেয়ে সেদিন সুভার নাচের ভিডিওটা বড় স্ক্রিনে ছেড়ে দেয়। তামিম খুব মনোযোগ সহকারে সুভার নাচের ভিডিও দেখতে থাকে। পড়ি, আমার মতো নির্দয় মানুষকে বশ করতে তোমার আর নিস্তার নেই আমার হাত থেকে। এই পর্যন্ত ছিল এমপি তামিম সরকার গল্পের ৬ষ্ঠতম পর্ব। এখন শুরু করছি এমপি তামিম সরকার গল্পের ৭ম পর্ব। তামিমকে আটকানোর অনেক মুশকিল হয়ে যাচ্ছে তামিমের বাপের। তানভীর সরকার আয়েশা বেগমের কথায় কোনো উত্তর দেয় না, চুপচাপ বসে থাকে, শুধু তার কথাগুলো শুনছিলেন। আমি কি বলি, তামিমকে একটা বিয়ে দাও। এইবার তামিম সরকার একটু নড়ে চড়ে বসে। গিন্নি, আপনার ছেলের মাঝে আমি নিজের যুবক বয়সের ছায়া দেখতে পাই। আপনাকে যেভাবে বাড়ি থেকে তুলে এনে বিবাহ করেছিলাম, দেখবেন আপনার ছেলেও একদিন সেম কাজ করবে। আয়েশা বেগম একটু অন্যমনস্ক হয়ে বললেন, বাপকা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। কিছু বললেন গিন্নি? না কর্তা, কিছুই বলি নাই। বলে লাভ নাই। তানভীর সরকার আয়েশা বেগমের হাত ধরে বলেন, যেই আয়েশার জন্য আমার মতো লোক সাধারণ মানুষে পরিণত হয়েছে, তার কথার দাম নেই বলছেন গিন্নি? আমি চাই না আমার তামিম আপনার যুবক বয়সের রূপ ধারণ করুক কর্তা, আপনি তারে বোঝান। আয়েশা বেগম মনের ভেতরের অবস্থা বুঝতে পারে তানভীর সরকার। একজন মায়ের থেকে বেশি তার সন্তানকে নিয়ে কেউ চিন্তা করে না। তানভীর সরকার উঠে দাঁড়ায় তামিমের ঘরে যাওয়ার জন্য। না, এভাবে সে তামিমকে দ্বিতীয় তানভীর সরকারে পরিণত করতে পারবে না। তানভীর সরকার 1 কাপ কফি নিয়ে তামিমের ঘরে যায় আর পাসওয়ার্ড দিয়ে লক খুলে ভেতরে ঢুকেন। তামিম তখনও এক দৃষ্টিতে স্ক্রিনে সুভার সেই দিনের নাচের ভিডিও দেখছিল।
কে এলো কে গেল কোনো হেলদোল নেই তার। তানভীর সরকার কফিটা টি টেবিলে রেখে তামিমের পাশে বসেন আর তার মাথায় হাত দেন। হঠাৎ মাথায় হাত পড়তে তামিমের ধ্যান ভেঙে টিভি অফ করে তানভীর সরকারের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। তানভীর সরকারও বেশ কিছুক্ষণ ছেলের মাথায় হাত বোলাতে থাকেন। বাবা যান, একটা কথা বলি আপনারে। তামিম তার বাবার কোলে মুখ গুজিয়ে বলে, আমাকে কিছু বলার জন্য আপনার কি পারমিশনের দরকার আছে আব্বাজান? তানভীর সরকার মুচকি হেসে ছেলের কপালে চুমু খায়। আপনি জানেন আমি এই দুনিয়াতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসি? জি আব্বাজান, আমার আম্মাকে। আপনাকেও। তামিম চোখ খুলে আব্বাজানের দিকে তাকায়। বাবাজান, আপনি ছাড়া কেউ নেই আমাদের। আমার কলিজার ধন, আপনার কিছু হয়ে গেলে আমি আর আপনার আম্মাজান পাগল হয়ে যাব। তানভীর উঠে তার আব্বাজানের সামনে বসে আর তানভীর সরকারের হাত ধরে বলে, আব্বাজান ধরেন আপনার চোখ দুইটা অন্ধ হয়ে গেল, আপনি কিছু ছুঁতে বা দেখতে পারবেন? আপনার কি আর বাঁচতে মন চাইবে? তানভীর তামিমের কথার অর্থ বুঝতে না পেরে শুধু তাকিয়ে থাকে তার দিকে। আব্বাজান, আপনি হইলেন আমার সেই চোখ। চোখ ছাড়া মানুষ কেমনে বাঁচে বলেন? আপনাকে যারা মারার পরিকল্পনা করবে তাদের মরাটা ফরজ হয়ে যায় আব্বাজান। বাবা, কার মরা কখন ফরজ সেটা আল্লাহ ঠিক করবে। আমরা সাধারণ মানুষ, সৃষ্টির সেরা জীব, কিন্তু মাঝে মাঝে আমাদের দ্বারাই অন্য জীবের ক্ষতি হয়। সেই জন্যই আপনার ক্ষতি করা সব লোককে আমি পরপারে পাঠাই আব্বা। তানভীর সরকার বুঝতে পারে তার ছেলে তার মতোই হয়ে গেছে। কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। হয়তো সেই জন্যই পাপের ফলস্বরূপ তামিম এখন দ্বিতীয় তানভীর সরকারে পরিণত হয়েছে। তানভীর সরকার ছেলেকে আর কিছু বলে না। এখন তামিমকে কিছু বলা নেহাতি বোকামির কাজ ছাড়া আর কিছু নয়। তামিম আবারও তার বাবার কোলে শুয়ে পড়ে। তা বাবা, আপনি এত মনোযোগ দিয়ে কী দেখছিলেন? আমার সর্বনাশ আব্বাজান। তানভীর একটু ঘাড় ঘুরে চেয়ে ছেলেকে শক্ত করে ধরেন, যার ফলে এখানে হয়তো ভয়ে হতো। আচ্ছা, বাঘে গরুতে এক ঘাটে জল খায়, তার সর্বনাশ। এত বড় সাহস কার আমার ছেলে সর্বনাশ করবে? তানভীর খুব জোর নিঃশ্বাস ছেড়ে বলে, এই সর্বনাশ সেই সর্বনাশ নয় আব্বা, কঠিন রোগে ধরছে আমাকে। তানভীর সরকার এবার বুঝতে পারেন তার ছেলে কোন সর্বনাশের কথা বলেছে। তানভীর সরকার আর তামিম সরকারের কথোপকথনের মাঝে তামিমের ফোনে কল আসে। তার প্রাইভেট ইনভেস্টিগেটর নাম দেখে ফোনটা ধরে। মাদার টুট টুট টুট। এখানে একটা বকা ছিল। কার এত বড় সাহস? দাঁড়া আসতেছি। তামিম কল রিসিভ করে খুব রাগান্বিত হয়ে রুম থেকে বের হয়ে যায়। মাঝে তানভীর সরকার কি হয়েছে জানতে চাইলেও সে কিছু বলে না, রাগের মাথায় বের হয়ে যায়। তানভীর সরকারও বুঝে গেছে কালকে সকালটাও তার রক্ত দিয়ে শুরু হবে। তামিমকে নামতে দেখে তার পঞ্চপাণ্ডব তার সাথে বের হয়ে যায়, কারণ তারা জানে ঠিক কি হয়েছে। তামিম নামতে হুঙ্কার দিয়ে বলে, এই মাহির, আমার চাপাতিটা নিয়ে আয়। মানিক দৌড় দিয়ে তামিমের অস্ত্রখানা থেকে তার গোল্ডেন চাপাতি নিয়ে আসে আর তামিমের সাথে খোলা জিপে বসে পড়ে। সবার মাঝে এক প্রকার আতঙ্ক বাসা বেঁধে। তামিম যেদিন খেপে আর সেদিন তার ভেতরে জানোয়ার জাগ্রত হয়, তাকে থামানো মুশকিল। তামিম জিপ থেকে নেমেই শহরের দেওয়ালগুলো ভালোভাবে দেখে আর রাগে চোয়াল শক্ত করে ফেলে। প্রতিটি দেওয়ালে তার আব্বাজানের ছবি, জুতোর ছাপ দেওয়া। রীতিমতো কালি দিয়ে জুতোর ছাপে ভরিয়ে দেওয়া হয়েছে সরকারের প্রতিটি পোস্টারের দেওয়াল। পোস্টারগুলো দেখে তামিমের ভেতরে জানোয়ার নড়ে ওঠে, জোরে ধমক দিয়ে ওঠে, সাকিব ভাই এখন উড়াই দিতাছি না, ওরে ধইরা রঙ্গমঞ্চখানায় নিয়ে আয়। বোমা সাকিব আর কালামানিক বের হয়ে যায় কামাল পাটোয়ারি আর তার দলের ছেলেদের ধরার জন্য। আর তামিম, মাহির বাকিরা সোজা চলে যায় রঙ্গমঞ্চখানায়। আজকে
আরশিনগরের রক্তের বন্যা বইবে। আজকে আরেকবার আরশিনগর লাল রঙে রঞ্জিত হবে। আজকে আরেকবার আরশিনগরের লাশের বিছানা পড়বে। ঠিক 20 মিনিট পর কামাল পাটোয়ারিয়া তার দলের লোকদের ধরে নিয়ে আসা হয়। এসেই তামিমের পায়ের নিচে রাখা হয়। তামিম কালাম পাটোয়ারিকে দেখে মাত্রই তার সিগারেট ফেলে চাপাতি দিয়ে ঝাঁপিয়ে পড়ে কামাল পাটোয়ারির উপর। কুত্তার বাচ্চা, তুই আমার আব্বাজানের পোস্টারে জুতার কালি লাগাস? তোর মাকে আমি 60 টুকরো করব, মাদার টুট। তামিম হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর। এক এক করে 17 জনকে তামিম পরপারে পাঠায়। ভোর হইতে আর কতক্ষণ সময় আছে? মাহির ঘড়ির কাঁটা দেখে জানায় 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টার আগে আমার আব্বার পোস্টারগুলো নতুন করে লাগা। আর সাকিব ভাই রেডি, এখন উড়াই দিতেছি। তামিম নির্বিশেষের মতো লাশগুলোকে গাড়িতে রেখে বোমা ব্লাস্ট করানো হয়, যেন এটা নর্মাল ঘটনা লাগে। প্রায় সারা রাত ধরে চলে তামিমের হত্যাকাণ্ড। শেষ প্রহরে তামিম বাড়ি চলে আসে আর পোশাক পরিবর্তন করার জন্য, কারণ আজকে সে তার বিশেষ মানুষের সাথে দেখা করবে। তামিম হাজার হিংস্র হলেও ইদানিং সুভার সামনে কেমন শান্ত ছেলের মতো থাকে। শিকদার বাড়ি। প্রায় সারা রাতই কেটে যায় সুভার চিন্তা আর ভয়ে। তামিমকে যেমন গ্রহণ করা তার জন্য কঠিন, ঠিক তেমনই তাকে অস্বীকার করাও আরও বেশি কঠিন। এভাবেই রাত পার হয় সুভার। খুব সকালে সুভার ঘুম ভাঙে। সে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যায় মাকে রান্নায় সাহায্য করার জন্য। সুভার মা মাঝে মাঝে অবাক হয়ে যায়, তার এই একরত্তি মেয়ে কি সুন্দর বড়দের মতো সব কাজ গুছিয়ে করে। সুভার মায়ের সাথে সাহায্য করে নাস্তা করে উপরে চলে যায়। রুমে এসে সুভা দেখে তার ফোনে 12টা মিস কল এবং 6টা টেক্সট। নাম্বার দেখা মাত্র সুভার গলা শুকিয়ে যায়। তামিম এত সকালে টেক্সট দিয়েছে। সুভা ভয় পেয়ে যায়। তারপর টেক্সট দেখে তামিম 5টা এঙ্গ্রি রিমোজ দিয়েছে। তারপর আবারও সুভার ফোনে নেক্সট টেক্সট আসে, বারান্দায় আসো। সুভার সাথে সাথে বারান্দায় চলে যায়। তামিম 2 হাত ভাঁজ করে সুভার বারান্দার দিকে তাকিয়ে নিচে দাঁড়িয়ে আছে। চোখে কালো চশমা থাকলেও সে যে খুব রেগে আছে এটা বুঝাই যাচ্ছে। সুভা আসা মাত্রই সাকিব একটি কাগজ ছুঁড়ে মারে সুভার বারান্দায়। এতদিনে বোবা মারতে মারতে হাতে একদম সই ঠিকা হয়ে গেছে। সোজা নিশানা অনুযায়ী কাগজ চলে যায়। তামিম সুভাকে ইশারা করে কাগজ নেবার জন্য। সুভা ভয়ে ভয়ে কাগজটি নেয় আর খুলে দেখে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসো, না হলে আমি উপরে আসবো। তামিমের থেট শুনে সুভা শুকনো ঢোক গেলে, কিন্তু সে কিভাবে এত সকালে বের হবে? সুভার চিন্তার মাঝে তার মা আসে তাকে ডাকতে। সুভার মায়ের গলার আওয়াজ পেয়ে তার সাথে সাথে রুমে চলে আসে। কিরে শুভ, তোর কলেজ থেকে যে আজকে তোদের নতুন কলেজে দেখাতে নিয়ে যাবে বলিসনি তো? সুভা তার মায়ের কথায় আগামাথা কিছুই বোঝে না। কলেজে তো বোমা দিয়ে ব্লাস্ট হয়েছিল, তাহলে আজকে কিভাবে নিয়ে যাবে? তাড়াতাড়ি রেডি হয়ে তোদের মর্নিং বিভাগের হেডমিস নিচে অপেক্ষা করছে তোর জন্য। কলেজের ম্যাডাম তার জন্য অপেক্ষা করছে। সুভার কাছে পুরো বিষয়টাই কেমন যেন লাগে। সুভা কোনো কিছু চিন্তা না করে রেডি হয়ে নিচে চলে যায়। নিচে সুভার কয়েকজন শিক্ষক আর কিছু শিক্ষিকা বসেছিল। পুরো বিষয়টা এমন যেন তারা সব শিক্ষকের বাড়ি যেয়ে তাদের নিয়ে এসেছে। সুভা তাদের সাথে বেরিয়ে পড়ে বাহিরে, কিন্তু বাহিরে বের হতেই দেখে তামিম গাড়ির কাছে যাচ্ছে। তামিমকে দেখা মাত্রই সুভার ভয় আরও বেড়ে যায়। সবাই তামিমের গাড়ির একটু কাছে যেয়ে তাকে সালাম দেয়। তামিম সালাম নিয়ে সোজা সুভার সামনে দাঁড়ায় আর তার হাত ধরে নিয়ে যেতে থাকে তার সাথে। সুভা সন্ধ্যার আগে বাড়ি ফিরবে না। বাকিটা দেখেন ওর পরিবার কিভাবে ম্যানেজ করবেন। সুভার কলেজ টিচার মাথা ঝাঁকিয়ে তামিমকে নিশ্চিত করেন যে তারা বিষয়টা সামলে নিবে। তামিম সুভার হাত ধরে তাকে গাড়িতে বসায় আর পাশের সিটে নিজে বসে পড়ে। সুভা খুব জড়সড় হয়ে তামিমের পাশে বসে। তামিম খুব কমই তার মার্সিডিজ এ বসে। সারাদিন খোলা জিপ নিয়েই থাকে, কিন্তু সুভার সাথে থাকায় তামিম আজ মার্সিডিজ এ বসে। তামিম বসা মাত্র লক্ষ্য করে সুভা তার হাত কাঁপছে থরথর করে। সে নিজেও খুব ঘামছে। তামিম সুভার পাশের সিটে বসে তার হাত ধরে ফেলে।
এখন তো কাপাকাপির মতো কিছু হয়নি, নার্ভাস হচ্ছ কেন? সুভা কিছু বলে না, শুধু মাথা নিচু করে থাকে। কাকা, গাড়ি পোড়াবাড়ির দিকে নিয়ে চলেন। জি ছোট কর্তা। তামিমের কথা মতোই গাড়ি পোড়াবাড়িতে নিয়ে যাওয়া হয়। সারা রাস্তা তামিম সুভার ডান হাত ধরে রেখে তার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর সুভা মাথা নিচু করে বসে থাকে। সে না পারছে কিছু বলতে, আর না পারছে নিজের হাত ছড়াতে। হঠাৎ গাড়িতে গান বেজে ওঠে। কিয়া জানতু হো মেরা ইদরে লা জান গায়া সাস ছাড় গায়া। সুভা ভয় আরো বেড়ে যায়। তামিম শুধু সুভার দিকে তাকিয়ে থাকে। ধরে নাও গানটার প্রতিটি লাইন তোমার জন্য গাওয়া হচ্ছে। তামিমের কথা শুনেই সুভা তার চোখ বন্ধ করে ফেলে। না জানি কি হতে যাচ্ছে তার সাথে।